হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? এই তো আপু আছি ভালো। কেমন আছেন? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তেমন কিছুই না। আপনি শুধু বলেন যে আপনি যখন পরীক্ষা দিতে গেছেন, আপনি কি নিয়ে গেছিলেন সাথে? আপু আমি যখন পরীক্ষা দিতে যাই তখন আমার সাথে শুধু পাসপোর্ট ছিল। আমি পানির বোতলও নিয়ে গেছিলাম সাথে, কিন্তু সেটা নিয়ে ভিতরে ঢুকতে দেয় নাই, বাইরে রাখতে হয়েছিল। জাস্ট পাসপোর্ট নিয়ে আমি পরীক্ষা হলে গেছি। এই তো। এটাই জানতে চাচ্ছিলাম। অনেকেই জিজ্ঞেস করে যে পানির বোতল নেওয়া যাবে? পানি খাবো না? গলা শুকায় যাবে না? আচ্ছা তো পানির বোতলটা যে নিতে দেয় নাই, আপনার যখন মানে থার্স্টি লাগছে আপনি কি করছেন? আমি আসলে জানতাম না যে তারা পানি চাইলে পানি দেয়। তো আমি ওভাবে পরীক্ষা চালিয়ে গেছি, যদিও আমার একটু কষ্ট হয়েছিল। পরে আমি শুনলাম যে পানি চাইলে নাকি দেয়। এটা শুনেছি আমার এক অ্যাকচুয়ালি সিনিয়রের এটা কাছে। ডিপেন্ড করে যে ওখানে কে আছে তার উপর, হ্যাঁ? তার মানসিকতা কেমন? সবাইকে দেয় না। যেমন আমারও হয়তোবা এরকম কিছু মনে পড়তেছে না। তো আমার দরকার হয় নাই। আমাদের পাশের কারো দরকার হয়েছিল। তো আপনি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার মধ্যে আপনি উঠে গিয়ে তাদেরকে ডাকতেছেন। এটা আপনার সময় নষ্ট হচ্ছে। আপনি তো চাইলে পজ করতে পারতেছেন। আবার ওরা কিন্তু অনেক সময় হেল্প করেও না। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনার স্কোর কত আসছে বলেন? আপু আমার স্কোর আসছে ওভারঅল 72, লিসেনিং এইচ এ ব্যান্ড তো 75। 65 প্লাস। জি হুম, 6, নো ব্যান লেস দেন 69 আর কি। হুম, রাইটিং এ হুম। আমার 69 আসছে। স্পিকিং এ? স্পিকিং এ 84 আসছে, লিসেনিং এ হুম। 75, আর রিডিং এ 72। আপনি কি আরেকটু বেশি আশা করছিলেন? হ্যাঁ, আমি আর একটু বেশি আশা করেছিলাম, মানে লিসেনিং এ যদি 79 হইতো তাহলে আমি সব জায়গায় অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হইতাম আর কি। হুম, হুম, এখনো হুম, পারবো অ্যাপ্লিকেশন করতে। তবে আমার হুম, পছন্দের ইউনিভার্সিটি গুলোর মধ্যে মাত্র একটাতে অ্যাপ্লাই করতে পারছি আপাতত। হুম, হুম। আচ্ছা তো এই ক্ষেত্রে প্রবলেমটা কোথায় হয়েছিল? আপনি তো খুবই ভালো করতেছিলেন। আপনার পরীক্ষার সময় সম্ভবত আ কোন একটা ইস্যু হয়েছিল না? হ্যাঁ, আসলে আমরা মাত্র 2 জন পরীক্ষা দিচ্ছিলাম। তো আমি একটু হুম, পরে শুরু করেছিলাম। আমার সাথে যিনি দিচ্ছিলেন উনি চলে গেছিলেন, আমি একা ছিলাম রুমের মধ্যে। তখন অফিসের একজন লোক হুট করে রুমের মধ্যে ঢুকে মানে জিজ্ঞাসা করছিল আর কি যে ইনি কি পরীক্ষা দিচ্ছেন। তো তখন আমার শেষ রাইট ফ্রম ডিকটেশনটা এটা কোন লেখা বাকি ছিল। সেন্টারে? এটা করে দিয়েছেন তারা। আচ্ছা, তারপর? উনি হয়তো খেয়াল করেন নাই, মানে উনি বাইরে থেকে এসে অফিসের কর্মচারীদের জিজ্ঞাসা করছিলেন যে উনি কি পরীক্ষা দিচ্ছেন। তো এই সময় আমার একটু মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় আর কি। আমি রাইট ফ্রম ডিকটেশন শেষেরটা ঠিক হুম, হুম। ভালো করে লিখতে পারি নাই। আমার মনে হয় এই কারণেই আমার নাম্বারটা একটু কম এসেছে আর কি, কাছাকাছি থেকে গেছে। আচ্ছা। আচ্ছা, আম আমি কিন্তু যেটা দেখছিলাম যে আপনাদের তো সব ব্যাচেই আমি আছি, তাই না? টিচারের সাথে, সাথে আমিও আছি। আমি কিন্তু আরো বেশি এক্সপেক্ট করছিলাম। আরেকটা ভাইয়া আছে উনারটাও আমি এরকম আ বেশি আশা করতেছি। এখন দেখা যাক আপনি প্রিপারেশন অনুযায়ী আপনার পরীক্ষার আ ডিফারেন্স কি পাইছেন? যে আপনাকে যেভাবে প্রিপেয়ার করানো হয়েছে তার সাথে ওখানে কি কোন ডিফারেন্স পাইছেন? না, আমার কাছে খুব একটা ডিফারেন্ট মনে হয়নি। আমি যেভাবে প্র্যাকটিস করে গেছি সেরকমই মনে হয়েছে। মানে কঠিন লাগা বা একদম অপরিচিত জিনিস কোনো কিছু পরীক্ষায় হুম। আসা এরকম কিছু মনে হয় না। নার্ভাস হন নাই স্পিকিং সেকশনে? হ্যাঁ, আসলে আমার একটু নার্ভাসনেস এর সমস্যা আছে আগে থেকেই। মানে আমি কথা হুম, বলতে গেলে নার্ভাস হয়ে গেলে আটকে যাই, ওভারল্যাপিং হয়ে যায়। তো আমার রিটেল লেকচারটা একটু খারাপ হয়েছিল। হুম। এই তো। এছাড়া তেমন কোনো সমস্যা হয়নি। রিটেন লেকচার কি নার্ভাসনেস এর জন্য খারাপ হইছে? নার্ভাসনেস এর জন্য, আর আমি অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাই দীর্ঘদিন ধরে। তো আমার আসলে তৃষ্ণা লাগে একটু পর পর নার্ভাস হয়ে গেলে। হুম, তো যেহেতু পানি ছিল না, নার্ভাস হয়ে গেছিলাম কিছুটা। হুম। এই জন্য একটু ওভারল্যাপিং হয়ে গেছিল, ভালো মতো বলতে পারি নাই। ওকে। আর এমনিতে যে নতুন এক্সট্রা কোয়েশ্চেন গুলো আসতেছে যেগুলো অ্যাকচুয়ালি স্কোরড হচ্ছে না, সেগুলোর জন্য? না, সেগুলোর জন্য যেহেতু আমি জানতাম আগে থেকে যে স্কোর হচ্ছে না, আমি আমার মতো উত্তর দিয়ে গেছি। এক্সাক্টলি। মোট আর 3টা প্রশ্ন নার্ভাসনেস টা এসেছিল কারণ আমার আগে। করছেন কি? ৩ টা? ওকে। হ্যাঁ, নতুন কি, প্রশ্ন কি? 3টা এসেছিল। ওই যে ডিসকাস সিকিউ, মানে একটা 2 মিনিটের জন্য বলতে হয়েছিল। 3 জন হুম। আলোচনা করছিল, গ্রুপ ডিসকাশন সম্ভবত। কি বলছিলেন? ওটা আমি আসলে ওই রিটেল লেকচারের মতোই পয়েন্ট গুলো লিখে রাখছিলাম, কখন কে হুম, কথা বলছে। এক্সাক্টলি। আর আমি ভেরি গুড। যে নাম ধরতে পারি নাই যখন যে কে কথা বলতেছে, তখন আমি বয় গার্ল এগুলো ইউজ করার চেষ্টা করেছি। হুম, এটা আর আরেকটা ছিল রেসপন্স টু এ সিচুয়েশন, এটা 2টা ছিল আর কি।
হুম, মোট ৩টা, আগেরটা একটা, এটা ২টা। রেসপন্স টু সিচুয়েশনে আসছিল যে আমি ক্লাসের পড়া করতে পারি নাই, আমার টিচারকে আমি কিভাবে কনভিন্স করবো হুম। কেন করতে পারি নাই এরকম। এটা একটা। আর আরেকটা আসছিল যে আমার ক্লাসমেটকে আমি ক্লাস নোট দিতে চাই না, কারণ সে মাঝে মাঝে ক্লাস মিস করে। তো আমি তাকে কিভাবে ম্যানেজ করবো? তো এগুলো তো আসলে আপনার রিয়েল লাইফ এর সাথেই মিলে যাচ্ছে। আপনি হ্যাঁ, আমাদের যে ক্লাস করছেন, সেক্ষেত্রে আপনি এগুলো ফেস করছেন না? হ্যাঁ, এই বিষয়গুলো আসলে মানে রেগুলার হয়েই থাকে আমাদের সাথে। পড়াশোনা হুম, টিচারকে বুঝ দেওয়া বা এই হুম। ফাঁকি দেওয়া হোক আর যেটাই হোক, এটা হয় আরকি সবসময়। তো এটা এই ২ টা প্রশ্নের উত্তর দিতে আমার কোনো অসুবিধা হয় নাই। আমি যেহেতু হুম, জানতাম নাম্বার নাই, সেহেতু নার্ভাসনেস ওরকম কাজ করে না। হুম, এক্সাক্টলি। আচ্ছা, আর ভাইয়া এমন কিছু কি হয়েছে রিডিং এর অনেক বেশি কঠিন আসছে, WFT তে অনেক বেশি লং আসছে, রিপিট সেন্টেন্স এ অনেক বেশি লং আসছে, এগুলা কিছু? না, না, এরকম কিছু মনে হয়নি। তবে রিপিট সেন্টেন্স এ একটা বিষয় খেয়াল রাখা জরুরি মনে হয়েছে। আ সাউন্ড এর হুম, যে মানে ভলিউমটা আরকি কম হবে না বেশি হবে। আমি ১ম এ হুম, একটা ভলিউম ঠিক করে নিয়েছিলাম। তো ভালোই চলছিল, ভালোই মনে হচ্ছিল। আমার একটা শোনার মানে ৩-৪ নাম্বার রিপিট সেন্টেন্স এর পর মনে হইলো যে মনে হয় ভলিউমটা একটু কম হচ্ছে। একটু বাড়িয়ে যখন দিলাম, তখন পরেরটাতে দেখলাম যে একদমই ধরতে পারলাম না ভালো করে কি বলল। অনেক জোরে হয়ে গেছিল। পরে আমি কিভাবে আবার বাড়িয়ে দিলেন আপনি? মানে উপরে যে ভলিউম বারটা থাকে, ওখানে তো ভলিউম হুম, বাড়ানো কমানো যায়। ওখানে হুম, আমি একটু ভলিউমটা হাই করে দিয়েছিলাম আরকি। হুম, তো আমার একটা রিপিট সেন্টেন্স তখন শুনতে সমস্যা হলো। বেশি মানে উচ্চস্বরে হয়ে যাওয়ার কারণে। পরে হুম, আমি আবার ওটা ঠিক করার চেষ্টা করেছি। এই সমস্যাটা ফেস হুম, করেছি। এটা হয়তো অনেকের হতে পারে। আগে থেকে খেয়াল না করলে। হুম। থ্যাংক ইউ। আর ভাইয়া রিপিট সেন্টেন্স কয়টা আসছে? আপনি কিভাবে পারফর্ম করছেন? আপনি তো অনেক বেশি ভালো নাম্বার পাইছেন। 82 না স্পিকিং এ? তো 84। 84 মাশাআল্লাহ। তো 84 ইন স্পিকিং আপনি বলতেছেন যে আপনি রিটেল লেকচারে একটু প্রবলেম করছেন, আপনি নার্ভাস হয়ে গেছিলেন। তো সেক্ষেত্রে ওইটুকুতে আপনার হয়তোবা কিছু নাম্বার কম আসছে। বাকি তো আপনি আহামরি তেমন কিছুই ভুল করেন নাই, তেমন কিছু হয় নাই। তো আপনি যেভাবে পারফর্ম করছেন, আপনি স্টুডেন্টদেরকে কি পরামর্শ দিতে চান? আসলে রিপিট সেন্টেন্স এর ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি কার্যকরী মনে হয়েছে সেটা হলো প্র্যাকটিস করা। আমি যে প্রিপারেশন নিয়েছি এভিনিউতে আমার মোট রিপিট সেন্টেন্স প্র্যাকটিস করেছি আমি প্রায় ৯০০ র উপরে। হুম, সব মিলিয়ে আরকি প্রতিদিন। একটা হুম, নির্দিষ্ট সময় একটানা ধরে। তো ওই ইনিশিয়াল লিখে রাখা বা রিপিট সেন্টেন্স পুরোটাই রিপিট করা তো সম্ভব হয় না আসলে সব ক্ষেত্রে। আমার মনে হয় যে যতটুকু মনে রাখা সম্ভব ততটুকু কনফিডেন্টলি বললে নাম্বার আসে। আ এমনিতেও আমার তার কাছে তাই মনে হয়েছে। আর একান্তই যদি খারাপ হয়ে যায় 20-30% ওয়ার্ড সেক্ষেত্রে তো আসলে নাম্বার খুবই কম আসবে। আমার মনে হয় মোটামুটি 60% এর উপরে রিপিট করতে পারলে কনফিডেন্টলি নাম্বার একটা সম্মানীয় নাম্বার আসে আরকি 70 বা 65 এর উপর। ওকে। আ ভেরি গুড সাজেশন। আর WFT তে কি কোনো কিছু মনে হইছে যে আমি মিস করছি বা পুরাটা লিখতে পারছি, কেমন হইছে? WFD আমার ৩ টা ছিল। ১ম ২ টা ভালো হয়েছিল। আর শেষেরটা ওই যে আমি আপনাকে যেটা ১ম এই বললাম যে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার কারণে একটু খারাপ হয়েছে। তবে কোনটাই লং ছিল না। সর্বোচ্চ হয়তো ১১ থেকে ১২ ওয়ার্ড এর বেশি না। হুম, 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 WFD আমি নিয়মিত রুমে প্র্যাকটিস করেছি আরকি। আ তবে WFD ১ম এ আমি লিখে, লিখে প্র্যাকটিস করতাম। মানে ম্যাম ক্লাসে যেভাবে বলেছিলেন তার নামে হচ্ছে হুম, আ ওই খাতায় লিখে নেওয়া শোনার সাথে, সাথে। আমি ওভাবে কিছুদিন প্র্যাকটিস করেছি। কিন্তু পরে আমার কাছে মনে হলো যে খাতায় লিখে নেওয়া থেকে যে সময়টা চলে যায়, ওই সময়টা ভালো করে শুনে যদি সাথে, সাথে লিখা যায় এটা মনে হয় বেশি কার্যকারী হয়। হুম। আমার কাছে তাই মনে ওকে, হয়েছে। আমি শেষের দিকে খাতায় লিখে করতাম না আরকি। শুনে ল্যাপটপে আচ্ছা, টাইপ করে ফেলতাম। ওকে। আচ্ছা, আর এই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হইছে যে কিছু না কিছু মিস হয়ে যাচ্ছে? বা পুরাটাই কি আপনি লিখতে পারতেছিলেন? হ্যাঁ, মিস তো হয়ে যায়ই আসলে। মানে স্বাভাবিক হুম, মানুষ হুম, হিসাবে তো সবকিছু সবসময় ধরা সম্ভব না। হুম, এখন ১০-১১ ওয়ার্ডের মধ্যে হলে আমার মনে হয় লেখা সম্ভব। আর হুম, কিছু, কিছু সময় আবার ১০ ওয়ার্ড হইলেও অনেক বড়, বড় শব্দ থাকে। আ এখানে কিছু, কিছু বানান ভুল হয়ে যায়। যেমন পরীক্ষার আগের দিন আমি প্র্যাকটিস করছিলাম একটা ১৫ ওয়ার্ডের মানে WFT। আমি এটা প্রায় ৭-৮ বার একটানা প্র্যাকটিস করেছি। তারপরেও আমি ১৫ ওয়ার্ড পর্যন্ত যেতে পারিনি। তো এরকম আসলে হতেই পারে কিছু, কিছু, কিছু ক্ষেত্রে। হুম। তবে আমার মনে হয় সহজেই থাকে যতটুকু মনে হলো পরীক্ষা দিয়ে আরকি।
বা প্র্যাকটিস হলে। হুম, একটু লিসেনিং ক্যাপাবিলিটিস টা একটু ভালো হইলে, তারপর মানে একটু শুনে বুঝতে পারলে, আর একটু যদি ওয়ার্ড লিমিট আপনার যদি ভালো থাকে, যে ভোকাবুলারি আমি জানি মোটামুটি, হ্যাঁ, কোন ওয়ার্ডটা বলতেছে সেটা জানি। এটা হলে অনেক বেশি সুবিধা হয় না? জি, এটা একটু সুবিধা হয়। আর আমি এর আগে তো আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম। এজন্য আমার কাছে আসলে লিসেনিংটা আগে থেকে এগিয়েছিলাম কিছুটা। এজন্য হুম, অতটা সমস্যা হয়নি। নতুন করে কোনো প্রিপারেশন নিতে হয়নি এটার জন্য। ওকে। আচ্ছা, আর ভাইয়া আপনি এসে টেমপ্লেট বা অন্যান্য টেমপ্লেট গুলা কি করছেন? এসে কোন টেমপ্লেট ইউজ করছেন? আ আসলে আমার ইন্সট্রাক্টর আমাকে স্কোরব্রেইন এর টেমপ্লেটের ফাইলটা দিয়েছিলেন। কিন্তু আমার এসে টেমপ্লেট দিয়ে এসে লিখতে আরকি ভালো লাগতো না। আমি হুম, এসেটা নিজে, নিজেই লিখেছি। জাস্ট এসেটা। হুম, আর বাকি সবগুলো আপনাদের স্কোরব্রেইন এর যে টেমপ্লেট আছে সেগুলো ইউজ করেছি। এসে হুম, বাদে বাকি সব এক্সাক্টলি। টেমপ্লেট। আমরা কিন্তু কোনো টিচাররাই টেমপ্লেট ইউজ করি নাই। কারণ যারা লিখতে পারে তারা কিন্তু ঠিকভাবেই লিখতে পারে। বাট যারা টেমপ্লেট ইউজ করে তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে যে টেমপ্লেট ইউজ করার পরেও কতটুকু আপনার নিজের লেখা থাকতে হবে? আপনি কি চাইলে একটা টেমপ্লেটের মধ্যে শুধু ১ টা ২ টা ওয়ার্ড এদিক ওদিক করে দিয়ে ইউজ করলেই কি আপনার হয়ে যাবে? নাম্বার দিবে? আ আমার মনে হয় না বিষয়টা এত সহজ। কারণ টেমপ্লেট ইউজ করলেও হুম, টেমপ্লেটটা ঠিক মানে কিভাবে ইউজ করতে হবে। আমি পরীক্ষা দেওয়ার আগের দিনই অ্যাপিয়নের একটা গ্রুপে দেখছিলাম যে একজন পোস্ট দিয়েছেন যে কোন টেমপ্লেট কাজ করছে না। আমার খুব ভালো প্রিপারেশন ছিল তারপরেও আমি পারি নাই। তো আমি এটা নিয়ে অনির্বাণ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। আমার গ্রুপমেট যিনি পরীক্ষা দিবেন। হুম, তো হুম, উনি এটা আমাকে বললেন যে অনেকেই আসলে টেমপ্লেট ইউজ করে, টেমপ্লেটের মধ্যে কিওয়ার্ড তেমন থাকে না। টেমপ্লেটটাই পুরোটা মুখস্থ করে গিয়ে ওখানে হুম, লেখে হয়তো হাতে গোনা ২-৪ টা কিওয়ার্ড বা লাইন কপি করে পেস্ট করে দেয়। তো আমার মনে হুম, হয় না এই বিষয়টা খুব একটা কার্যকরী হবে। টেমপ্লেট যেটাই ইউজ করুক পর্যাপ্ত কিওয়ার্ড বা নিজেকে টেমপ্লেট কাজ মানে প্রয়োজন মতো মডিফাই করার যে দক্ষতা সেটা হুম। থাকলে মনে হয় ভালো হয়। হ্যাঁ। আর ভাইয়া মনে করেন এসএতে আপনি 0 পাইছেন। তবুও কি আপনার 60 মিস হওয়া সম্ভব? কারণ এসে কি সত্যিই এত নাম্বার কন্ট্রিবিউট করে 60 র জন্য? আসলে আমি এভাবে ভেঙে, ভেঙে 60 র জন্য কতটুকু কন্ট্রিবিউট করে এটা কখনো দেখার চেষ্টা করিনি। হ্যাঁ, আমি আচ্ছা। যেহেতু ভাবছিলাম যে আমি রাইটিং এও 69 পাবো। তো আমি হুম, এসে ১ম এ প্র্যাকটিস করতাম আলাদাভাবে। এপ্রিলি হুম, থেকে বা আলফা থেকে একটা করে এসে লিখলাম বসে এরকম। তো এরকম ৪-৫ টা লেখার পরে আমার মনে হইলো যে এভাবে করে না লিখে মক টেস্ট দেই তাহলে রেগুলার। আমি মোট ২৫ টা মক হুম। টেস্ট দিয়েছিলাম। সবগুলোতেই মানে আমার ২৫ সবগুলোই টা? জি ২৫ টা মাশাআল্লাহ। আরকি। ভেরি গুড। আর মানে বেশিরভাগই অ্যাপিউনি থেকে এবং আলফা থেকে। একটা ছিল ল্যাঙ্গুয়েজ একাডেমির যে ফ্রি মক টেস্ট ওটা একটা দিয়েছিলাম হুম, আরকি। হুম, এই তো এগুলো। তো মক টেস্টে আমার ওই একটা করে মক টেস্ট দিলে প্রতিটা আইটেমই তো প্রতিদিন প্র্যাকটিস হয়ে যায়। হুম, আলাদা, আলাদা হুম। ভাবে নতুন করে প্র্যাকটিস কম করা লাগে আরকি। তো এই আচ্ছা। উপায়টা আমার কাছে কার্যকরী মনে হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। অনেক ধন্যবাদ। আপনি এত সুন্দর একটা স্কোর করছেন। আপনার এই ইন্টারভিউটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি একটু কষ্ট করে আমাদেরকে 30 সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে যারা 60 র জন্য যারা একটু দুর্বল, শুনে বুঝতে পারে কম, তারপর মনে রাখতে পারে কম, হয়তোবা তাদের অর্থ বুঝার ক্যাপাবিলিটিস টা কম, হ্যাঁ? তো সেক্ষেত্রে যারা 60 চায়, 60 র জন্য ওরা কিভাবে এটাকে পড়বে? কয়টা মক টেস্ট ওদের দেওয়া উচিত? কোন প্যাটার্ন এ পড়া উচিত সেটা যদি একটু বলেন 30 সেকেন্ডস থেকে ১ মিনিট। আচ্ছা ম্যাম, আমার কাছে যতটুকু মনে হয় যে মক টেস্ট বা প্র্যাকটিস এটা কন্টিনিউয়াসলি করা উচিত প্রতিদিন। যতদিন না এক্সপেক্টেড স্কোর আসছে বা কাছাকাছি আসছে। আর শোনার যে ক্ষমতা বা শুনে মনে রাখার ক্ষমতা, বোঝার ক্ষমতা এটা তো ১-২ দিনে আসলে গ্রো করা সম্ভব না। দীর্ঘদিন ধরে প্র্যাকটিসের ফলে এটা আসতে পারে। আমার মনে হয় যে যারা একদমই শুরু থেকে শুরু করছে, লিসেনিং এর অভ্যাস নাই ইংরেজি, তারা হয়তো পডকাস্ট শোনা বা ইংরেজি প্রোগ্রাম দেখা এইভাবে ইমপ্রুভ করতে পারে। কারণ টিচার তো ক্লাসে বুঝিয়ে দিবেন। উনি তো আর লিসেনিং স্কিল ইমপ্রুভ করে দিতে পারবেন না। আ হুম, টেকনিক দেখিয়ে দিতে পারবেন সর্বোচ্চ। তো আসলে হুম, হুট করে ইংরেজি শুনে মনে রাখা সম্ভব নাও হতে পারে। লং টাইম প্রক্রিয়া। আমার মনে হয় হুম, টানা কেউ ১০-১৫ দিন যদি লিসেনিং স্কিল আলাদাভাবে ইমপ্রুভ করার বিষয়ে নজর দেয়, যেকোনোভাবে হোক, ইংলিশ কনটেন্ট দেখে হোক বা ইংলিশ নিউজ শুনে হোক, সেভাবে আসলে উন্নতি করা সম্ভব। থ্যাংক ইউ ভাইয়া। আর আশা করি আপনাকে স্কোর গেইন ভালোই অ্যাসিস্ট করতে পারছে। বাকি তো হ্যাঁ, আপনার রেজাল্ট দেখেই বোঝা যাচ্ছে আপনি এমনিতেই অনেক ভালো ছিলেন। অবশ্যই স্লোগেন আমাকে অনেক হেল্প করেছে। সবচেয়ে স্লোগেনের সব বিষয়ই ভালো লেগেছে।
সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো টিচার সাপোর্ট। আমি আমার ইনস্ট্রাক্টরকে সবসময় পেয়েছি। তো যখন প্রয়োজন হয়েছে মেসেজ দিয়েছি, সেটা রাত হোক দিন হোক, উনি আমার মকগুলো দেখিয়েছি। তো ইভেন পরীক্ষার দিন আমার মনে হয়েছে আমার থেকে আমার ইনস্ট্রাক্টর বেশি টেনশন করছেন। আমি বাসায় আস্তে আস্তে দেখি যে ম্যাম অলরেডি ৩-৪ বার ফোন দিয়েছেন আমাকে, আমি বুঝতে পারি নাই। রেজাল্টের জন্য উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে কতদূর কি হলো। তো ইনস্ট্রাক্টররা খুবই হেল্পফুল এবং সবসময় আহ, যখন প্রয়োজন হয়েছে আর কি তাদের সহযোগিতা পেয়েছি। আমি কৃতজ্ঞ সবার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। থ্যাংক ইউ ভাইয়া। ভালো থাকবেন। আর অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।